স্টে হোম, স্টে সেফ। তো হচ্ছে যে আমাদের বায়োলজি থেকে আমাদের মেডিকেলে প্রশ্নের নাম্বার আসে প্রায় 30, আর হচ্ছে যে কেমিস্ট্রি থেকে আমাদের প্রশ্নের নাম্বার আসে 25। তো আমরা নর্মালি হচ্ছে যে বায়োলজিটা অনেক ভালো করে পড়ি, কেমিস্ট্রিটা আমরা একটু কম ভালো করে পড়ি। প্লাস আমাদের ইন্টার থেকে কেমিস্ট্রির প্রতি একটা দুর্বলতা ক্রিয়েট হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা ইন্টারে কেমিস্ট্রিটা মেইনলি সিকিউ বেসড পড়ালেখা করি, যে সৃজনশীলের জন্য কেমিস্ট্রি পড়ি। বাট হচ্ছে যে আমাদের ভর্তি পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন টেস্টে টোটালি এমসিকিউ বেসড আসে, এবং মেডিকেলে যে এমসিকিউগুলো আসে সেগুলা খুব বোঝা, খুব হচ্ছে যে থিওরিটিক্যাল সেরকম কিছু না, একদম বইয়ের লাইন তুলে দিয়ে দেয় মেডিকেল অ্যাডমিশন টেস্টগুলোর মধ্যে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমরা কেমিস্ট্রির বইয়ের লাইনগুলো ভালো করে জানি। আর কেমিস্ট্রি আমরা ইন্টারে এক একজন এক এক টাইপের বই পড়ি, কেউ আমাদের প্রত্যেক কলেজের শিক্ষকের নিজের একটা করে বই লেখে, তো তারা তাদের বই দেয়, আমরা অন্য বই পড়ি। তো আমরা মোটামুটি হাজাইন আকসারের বই বাংলাদেশে অনেক স্টুডেন্ট মিস করে যায়, বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য হাজাইনাগের বাইরে অন্য কোনো দিকে যাওয়া যাবে না। কিছু জিনিস গুহ স্যার, কবির স্যারের বই থেকে দেখা লাগে, বাট 99% জিনিস হাজাইন আকসারের বই থেকে ভালো মতো দেখতে হবে। সো এটা তোমাদের যখন সলভ করতে করতে তোমরা বুঝে যাবে যে হাজাইন আকসারের বইয়ের গুরুত্বটা কি। তো তোমরা হচ্ছে ভিডিওটা শেয়ার দিয়ে লাইভে যুক্ত হয়ে যাও, যে একটু কষ্ট করে ভিডিওটা একটা শেয়ার করে দাও, ক্লিক করে দেন তোমরা লাইভে অ্যাড হয়ে যাও, আমরা হচ্ছে লাইভে সলভ করে স্টার্ট করি। সো আমরা হচ্ছে আজকে ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ব্যাংক সলভ শুরু করেছি। ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 19-20 যেহেতু আমরা ডেন্টালই ছিলাম, ভাবলাম যে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 19-20-এরটাই পুরোটা আমরা সমাধান করি। তো কেমিস্ট্রি পর তারপর হচ্ছে যে আমরা ফিজিক্স পড়ে দেন আমরা মেডিকেলের কেমিস্ট্রিটাও যাব। তো আমাদের এই ডেন্টাল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা আজকে হচ্ছে কেমিস্ট্রি, রহস্যময় যে সাবজেক্ট, সেই কেমিস্ট্রি নিয়ে আমরা হচ্ছে রসায়ন নিয়ে আজকে আমাদের রসায়নের উপর 01 নাম্বার সলভ ক্লাস। আমাদের প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে বলা আছে যে বুরেট পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহৃত হয়। তোমরা একটু আমাকে অ্যানসার দিবে যে বুরেট ও পিপেট এই দুইটা তৈরিতে কোন কাজ ব্যবহৃত হয়। বুরেট পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহৃত হয়, এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট অধ্যায়ের প্রথম চ্যাপ্টার ল্যাবরেটরি রসায়ন থেকে কোন কাজ ব্যবহৃত হয়। দেখো আমাদের বইয়ের মধ্যে এই ল্যাবরেটরি রসায়নের মধ্যে হচ্ছে যে দুই ধরনের কাচের কথা বলা আছে, ব্যবহৃত হয়। আমাদের ল্যাবরেটরি রসায়ন অধ্যায়ের মধ্যে আমাদের দুই ধরনের কাচের কথা বলা আছে, যে একটাকে বলা হয়েছে কাচ বা গ্লাস। যদি আমরা বলি ল্যাবরেটরি রসায়ন অধ্যায়ের মধ্যে দুইটা গ্লাসের কথা বলা আছে, একটাকে বলা আছে সফট গ্লাস বা যেটাকে বলা হয় কোমল কাচ, সফট গ্লাস বা যেটাকে আমরা বলি কোমল কাচ। আরেকটাকে বলা হয়েছে যে পাইরেক্স গ্লাস। তো নরমালি এই পাইরেক্সটা হচ্ছে আমাদের শক্ত কাচ। এই পাইরেক্সটাকে আমরা কি বলি? পাইরেক্স বা শক্ত কাচ বলি। এই যে পাইরেক্স রয়েছে একে আমরা বলি শক্ত কাচ। এবং ল্যাবরেটরিতে আমাদের মোটামুটি যতগুলো যন্ত্রপাতি আমরা ব্যবহার করি, ল্যাবরেটরিতে আমরা হচ্ছে যে কেমিক্যাল এক্সামিনেশন থেকে শুরু করে আমরা যে কোনো কিছু তৈরি করার জন্য আমরা যা ইউজ করি বেশিরভাগই আমাদের পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি। সফট গ্লাস দ্বারা তৈরি এরকম জিনিসপত্র আমাদের ল্যাবরেটরিতে প্রায় নাই বলতে গেলেই চলে, কারণ কোনো কিছুকে তুমি তাপ দিতে পারবে না, প্লাস সেগুলো অনেক নরম হয়, প্লাস সেগুলো খুব দ্রুত ভঙ্গুর হয়। সো দ্যাটস ওয়াই আমরা ল্যাবরেটরিতে হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল সাধারণত আমরা হচ্ছে সফট গ্লাস ব্যবহার করি না। যদিও আমাদের বইয়ের মধ্যে সফট গ্লাসের অনেকগুলো নাম দেওয়া আছে, এই সফট গ্লাস ব্যবহৃত হয়, বাট আমরা সফট গ্লাস ব্যবহার করি না। আমরা মেইনলি কোন গ্লাস ব্যবহার করি? আমরা মেইনলি হচ্ছে এই পাইরেক্স গ্লাস বা শক্ত কাচ যেটা আমরা বলছি, এই পাইরেক্স গ্লাসটা ব্যবহার করি। তো তাহলে আমাদের হচ্ছে উত্তর কি? আমরা হচ্ছে পাইরেক্স গ্লাস ব্যবহার করব। তাহলে আমাদের বুলেট এবং পিপেট তৈরিতে আমরা কোন গ্লাস ব্যবহার করি? পাইরেক্স গ্লাস ব্যবহার করি। আমাদের এখানে অপশনে তোমার পাইরেক্স, সিলিকা, বোরোসিলিকেট, ফ্লেন্ট কাজগুলোর কথা বলা আছে, বাট আমাদের এখানে কোনটা ব্যবহৃত হবে? আমরা বুঝতেই পারছি এখানে ব্যবহৃত হবে আমাদের পাইরেক্স গ্লাস ব্যবহৃত হবে। তো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে যে আমাদের কাচ রিলেটেড যে ব্যাপারগুলো আছে, কাচের কথা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে কাচ শিল্পের যে কথা বলা আছে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টার অর্থনৈতিক রসায়নে। সো যদিও অর্থনৈতিক রসায়নের উপর আমার ফুল একটা 2.5 ঘন্টার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো সেটা দেখে নিতে পারো যে পাইরেক্স গ্লাসটা আমাদের কোথায়, এই পাইরেক্স গ্লাসটা বুলেট, পিপেট ইত্যাদি তৈরির ক্ষেত্রে আমাদের এই পাইরেক্স গ্লাস ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমাদের ল্যাবরেটরিতে সর্বোত্তম কাচ পরিষ্কারক কোনটা। আমি প্রশ্ন লেখার আগেই তোমরা আমাকে উত্তর বলো তো, ল্যাবরেটরিতে সর্বোত্তম কাচ পরিষ্কারক কোনটা। আমরা ল্যাবরেটরিতে আমরা কাচের যন্ত্রপাতি তো ব্যবহার করি, তাই না? এই ল্যাবরেটরিতে সর্বোত্তম কাচ পরিষ্কারক কোনটা? সর্বোত্তম কাচ পরিষ্কারক
কারক কোনটা? সো খেয়াল করো যে আমাদের ল্যাবরেটরিতে আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি বেশিরভাগই হচ্ছে যে আমাদের কাচের যন্ত্রপাতি। সো এদেরকে হচ্ছে যে আমাদের পরিষ্কার করা খুব ইম্পর্টেন্ট, আমাদের হচ্ছে যে এদেরকে আমাদের বারবার পরিষ্কার করা লাগে। সো এই আমরা সর্বোত্তম কাচ পরিষ্কারক, তো নর্মালি আমরা ল্যাবরেটরিতে কাচ পরিষ্কার করার জন্য কি কি ব্যবহার করি? আমরা ল্যাবরেটরিতে কাচ পরিষ্কার করার জন্য হচ্ছে সোডিয়াম কার্বনেট ব্যবহার করি, সোডিয়াম কার্বনেট ব্যবহার করি। আমরা ল্যাবরেটরিতে কাচ পরিষ্কার করার জন্য ডেকন 90 ব্যবহার করি। আর আরেকটা জিনিস আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করি সেটা হচ্ছে ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ রয়েছে, এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা আমাদের দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে আমাদের গাঢ় H2SO4 বা সালফিউরিক অ্যাসিড যাই বলো, আর একটা হচ্ছে K2Cr2O7। এই কয়টা জিনিস হচ্ছে যে আমাদের একটা ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ তৈরিতে সাহায্য করে। যদিও এর সাথে হচ্ছে যে আমাদের কিছু পানি বা ডিস্টিলড ওয়াটার ওই জায়গায় থাকে, বাট এইটা হচ্ছে আমাদের প্রধান জিনিস যেটা আমাদের হচ্ছে যে এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। তো এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ যেটা রয়েছে, এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে সর্বোত্তম পরিষ্কারক। কারণ হচ্ছে এই সোডিয়াম কার্বনেট বলো, ডেকন 90 বলো, এরা হচ্ছে যে আমাদের নরমালি সেভাবে পরিষ্কার করে না। তো আমরা অ্যাজ ইউজুয়াল এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহার করি। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণের বর্ণটা কি? ক্রোমিক অ্যাসিড মিশ্রণের যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি বর্ণ কি এদের, তাহলে তুমি আমাকে কি উত্তর দিবে? যে ভাইয়া ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, আমরা ল্যাবরেটরিতে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ আমরা বিকারকের মধ্যে রাখি, আমরা জারের মধ্যে রাখি, সেগুলা দিয়ে হচ্ছে যে আমরা কি করি? সেগুলা দিয়ে হচ্ছে যে আমরা যে আমাদের ল্যাবরেটরিতে যে কাজ সামগ্রী আছে সেগুলোকে আমরা পরিষ্কার করি। তোমরা আমাকে বলতে পারবে যে আমাদের এই ল্যাবরেটরিতে যে ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ আমরা ব্যবহার করি এটার বর্ণ কি? ক্রোমিক অ্যাসিডের মিশ্রণের ভেরি গুড। ক্রোমিক অ্যাসিডের বর্ণ হচ্ছে আমাদের স্বচ্ছ বা বর্ণহীন। ক্রোমিক অ্যাসিডের বর্ণ হচ্ছে আমাদের এই স্বচ্ছ বা বর্ণহীন। আমি দেখলাম যে আলফা ব্যাচের অনেকেই ক্লাস করছো। তোমরা যারা আজকের ক্লাসটা দেখেছো, তোমাদের আলফা ব্যাচে আজকে যে ক্লাসটা আমরা আপলোড দিয়েছি এই ল্যাবরেটরি রসায়নের উপর, দেখো প্রথম প্রশ্ন যেটা আমরা বলেছি সেটাও আমরা পড়েছি, এই যে সেকেন্ড প্রশ্ন সেটাও কিন্তু আমরা অলরেডি পড়েছি। অবশ্য বইয়ের জিনিস, হ্যাঁ, বর্ণহীন বা স্বচ্ছ। কিন্তু আমরা দেখতে পাই যে যখন হচ্ছে যে বারবার ব্যবহার করব আমরা যখন রিইউজ করব তখন হচ্ছে যেটার বর্ণ আমাদের সবুজ হয়ে যাবে। যখন একে আমরা রিইউজ করব তখন বর্ণ হয়ে যাবে সবুজ। সবুজ দেখলেই আমরা বুঝবো যে এটাকে আর ব্যবহার করা যাবে না, এটার হচ্ছে যে আমাদের এই জারণ ক্ষমতা আর নেই, আর ব্যবহার করা যাবে না, এর জারণ ক্ষমতা আমাদের হ্রাস পেয়েছে। যে জারণ ক্ষমতা এর ছিল যে ময়লা পরিষ্কার করার জন্য, এই জারণ ক্ষমতাটা তার নষ্ট হয়ে গেছে। ওকে, তো আসো যে আমাদের আচ্ছা ডেকন 19 থেকে একটা কথা তোমাদের আমি জিজ্ঞাসা করি যে বলো তো এই ডেকন 90 যে আছে, ডেকন 90 একটা ডিটারজেন্ট, এটা কি পরিবেশ বান্ধব নাকি এটা পরিবেশ বান্ধব নয়? ডেকন 19 যে ডিটারজেন্ট আমরা ব্যবহার করছি, এই ডেকন 90 ডিটারজেন্টটা কি আমাদের পরিবেশ বান্ধব নাকি এটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব নয়? দ্রবণ স্থানান্তরের জন্য কোনটি ব্যবহৃত হয়? দ্রবণ স্থানান্তরের জন্য কোনটি ব্যবহৃত হয়? দেখো দ্রবণ স্থানান্তর আমাদের এই কেমিস্ট্রির মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। একটা হচ্ছে দ্রবণ দুইটা জিনিস করা, একটা হচ্ছে দ্রবণ হোক বা দ্রাবক হোক সেটাকে স্থানান্তর করা লাগে, আর একটা হচ্ছে সেটাকে ধারণ করা লাগে। এই দুটো জিনিস আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ল্যাবরেটরির ক্ষেত্রে। একটা হচ্ছে কোনো কিছুকে তোমার স্থানান্তর করতে হবে, আর কিছু কোনো কিছুকে তোমার ধারণ করতে হবে, এই দুটো ব্যাপার আমরা করি। সো দ্রবণ যখন আমরা স্থানান্তর করি তখন সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টু ডেলিভার। সো টু ডেলিভার এটাকে আমরা টিডি দ্বারা প্রকাশ করি। আর দ্রবণ যখন ধারণ করি তখন সেটাকে আমরা বলি টু কন্টেইনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টিসি দ্বারা প্রকাশ করি। এখন তোমরা যারা কমেন্ট করছো, তোমরা যারা রয়েছো, আমাকে তোমরা দুইটা টিডি মানে আমাদের এই কাজ যন্ত্রের গায়ে টিডি লেখা থাকে এরকম দুইটা জিনিসের নাম বলো, আর টিসি লেখা থাকে এরকম কিছু জিনিসের নাম বলো। যে টিডি লেখা আছে যে কাজ যন্ত্রের মধ্যে আমাদের বলা আছে যেটা টিডি, এটা ডেলিভার করার জন্য, কোনো কিছু স্থানান্তর করার জন্য এটা আমাদের তৈরি, এরকম একটা জিনিসের নাম বলো। আর হচ্ছে টিসি বলা আছে এরকম একটা জিনিসের তোমরা নাম বলো। টিডি এন্ড টিসি এরকম দুটো জিনিসের নাম বলো। একটা নাম বলো যাদের মধ্যে আমরা টিডি দেখতে পাই।
টিডি মানে হচ্ছে তারা ডেলিভার করার জন্য, টু ডেলিভারের জন্য তারা ব্যবহৃত হয়। আর টিসি মানে হচ্ছে তারা কন্টেইন করে, কোনো কিছুকে ধারণ করে। ভেরি গুড। একটা হচ্ছে টিডি হচ্ছে পিপেট। ভেরি গুড। টিডি হচ্ছে কি আমাদের পিপেট। পিপেট হচ্ছে আমাদের টিডি। আর হচ্ছে টিসি অনেকেই আছে, যেমন আমাদের কনিক্যাল ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, তারপর হচ্ছে যে আমার কাছে মনে হয় যে বিকার, তারপর হচ্ছে মেজারিং সিলিন্ডার, সবাই হচ্ছে যে আমাদের হচ্ছে মেজারিং সিলিন্ডার, সবাই আমাদের কন্টেইন করে বা ধারণ করে। জিনিসগুলোকে আমরা কন্টেইন বা ধারণ করার জন্য আমরা ব্যবহার করি, যে আমাদের হচ্ছে যে জিনিসগুলোকে হচ্ছে যে আমরা কন্টেইন বা ধারণ করার জন্য আমরা ব্যবহার করি। তোমরা আমাকে বলো তো, যে বুরেট যে রয়েছে, বুরেট, এই বুরেট জিনিসটা কি আমাকে বলো তো। এই যে বুরেট, আমরা যে বলি বুরেট রয়েছে, যেটা আমাদের হচ্ছে কেমিক্যাল নানা রিঅ্যাকশন আমাদের বুরেট প্রয়োজন হয়। দেখা যায় যে আমরা যে টাইট্রেশন করি, সেই টাইট্রেশন করার জন্য কিন্তু আমাদের বুরেট দরকার হয়। এই বুরেটটা কি? এই যে আমরা যে বুরেটটা দেখি, সেটাকে কি আমরা টিডি না টিসি কি বলতে পারবো? বুরেটটাকে আমরা নরমালি বুলেটকে কি আমরা টিডি বা টিসি, আমাদের বইয়ের মধ্যে বুলেটকে কি টিডি টিসি কোনো কিছুতে আমাদের বুলেটকে বলেছে বা কোনো কিছুতে আমাদের বুলেটকে ব্যবহার করেছে আমাদের বইয়ের মধ্যে? টিডি বা টিসি কোনো জায়গায় কি আমাদের বুলেটের কথা বলা আছে? উত্তর হচ্ছে না, বুলেটের মধ্যে আমাদের টিডি টিসি কিছুই বলা নেই। কিন্তু আমরা হচ্ছে যে এই কাজটা করি, যে আমাদের মিসকনসেপ্ট হয়েছে বুলেট পিপেট তো সেম না, বুলেট পিপেট সেম না। নরমালি আমাদের টিডি স্থানান্তরের জন্য মেইনলি ব্যবহার হয় পিপেট। তোমরা যখন সামনে ভবিষ্যতে নানা জায়গায় চান্স পাবে, নানা জায়গায় পড়বে, তখন তোমরা দেখবে এই যে পিপেটটা আছে আমাদের, এই পিপেট যেটা রয়েছে, এই পিপেটটা আমাদের নরমালি হচ্ছে যে আমাদের কোনো কিছু স্থানান্তরেই হেল্প করে, আর কোনো কিছু আমাদের কোনো কিছু স্থানান্তরে ব্যবহার করে। মেইনলি আমরা মাইক্রো পিপেট, আমরা হচ্ছে যে তারপর তোমাদের সেমি মাইক্রো পিপেট, গ্র্যাজুয়েটেড পিপেট, নন গ্র্যাজুয়েটেড পিপেট, নানা টাইপের পিপেট ব্যবহার করি আমরা জাস্ট স্থানান্তরের জন্য। সো বুলেট টুলেট এই কোনো কিছুই আমাদের হচ্ছে টিডি টিসি কিছুই হবে না, ঠিক আছে। বুলেটের মধ্যে কিছুক্ষণ আমাদের আমরা কন্টেইন করে রাখি, কন্টেইন করে আমরা হচ্ছে সেটাও স্থানান্তরের কাজে ব্যবহার করি। সো একদম পিওর কন্টেইন বা পিওর ডেলিভার কোনোটাই আমরা বুলেটের মধ্যে দেখতে পাই না, যে একদম পিওর জাস্ট কন্টেইনের জন্যই ব্যবহার হচ্ছে বা পিওরলি জাস্ট ডেলিভারের জন্যই ব্যবহার হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু আমরা বুলেটের মধ্যে দেখি না। তো এই জন্য আমরা বুলেটকে আমাদের বইয়ের মধ্যে সেফেস্ট অপশনে দিয়েছে, বুলেটকে কিন্তু আমাদের মধ্যে আর কিছুই বলেনি। ওকে, তারপর আসা যাক আমাদের হচ্ছে যে আমাদের নেক্সট কোশ্চেন, 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমাদের টিডির মধ্যে আর অনেক কিছুই ফেলা যায়, বাট এই কয়টা হচ্ছে যে আমাদের একটু ক্লাসিক টিডি। তারপর হচ্ছে যে 4 নাম্বার প্রশ্ন, কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল পরমাণু ইলেকট্রন বিন্যস্ত হয় না? সেই যে মেডিকেলে না চলে এসেছে যে কোন নীতির উপর ভিত্তি করে, যে আমরা দেখতে পাই যে কোন নীতির উপর ভিত্তি করে পরমাণুতে ইলেকট্রন বিন্যস্ত হয় না, পরমাণুতে ইলেকট্রন বিন্যস্ত হয় না। সেখানে আমাদের কিছু নীতি দেওয়া থাকবে, তার মধ্যে আমরা হচ্ছে দেখবো যে কোনটার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে যে পরমাণুতে ইলেকট্রন বিন্যস্ত হয় না। 1 নম্বর অপশন দেওয়া আছে আউটবাউন্ড নীতি। কিন্তু আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন আমাদের চোখের জানি কি হয়, যে চোখ আমাদের সাথে প্রতারণা করে। তো আমরা এই নাটা আর খেয়াল করি না, আমি দেখি যে নিচের কোন নীতির উপর ভিত্তি করে পরমাণুতে ইলেকট্রন বিন্যস্ত হয়, দেখে খুশিতে আমি আউটবাউন্ড নীতি দাগায় চলে এসে আর কোনো কিছু আমি দেখি না। পরে বাসে আসার পর যে অনেকে বলে যে এখানে তো না ছিল, তখন মনে হয় যেখানে না ছিল। সো পরীক্ষা হলে এজন্য একটু সাবধানে দাগাবে, যে হচ্ছে যে একটু মানে দাগাইতে মন চাইলাম দাগায় ফেললাম না, এরকম একদম প্রশ্নটা ভালো করে পড়বে। কারণ হচ্ছে তুমি যদি প্রশ্ন ভালো করে না পড়ো, দ্যাট মিন্স তোমার উত্তরে ভুল যাবেই। তুমি প্রশ্ন ভালো করে পড়ছো না, তার মানে তোমার উত্তরে ভুল যাবেই, এটা একদম হচ্ছে ফরজ। ভেস্পার তত্ত্ব মানে এটা একদম মাস্ট ব্যাপার, ফরজ না, মাস্ট ব্যাপার একটা, যে তোমার প্রশ্ন যদি তুমি না পড়ো তাহলে তোমার ভুল যাবেই। তাহলে এবার বলো যে কোনটা হচ্ছে যে আমাদের এই কার ভিত্তিতে পরমাণুতে আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যস্ত হয় না? এখানে যে অপশনগুলো দেওয়া আছে, যে আউটবাউন্ড নীতি, হুন্ডেন নীতি, পাউলির বর্জন নীতি, ভেস্পার তত্ত্ব, কোনটার ভিত্তিতে আমাদের হচ্ছে যে আমরা দেখতে পাই না ভেস্পার। কার ভিত্তিতে? ভেস্পার। কার ভিত্তিতে? ভেস্পার। এখন তাহলে তুমি আমাকে বলো ভেস্পার তত্ত্ব মানে কি? ভেস্পার অর্থ কি? ভেস্পার ফুল ফর্ম কি? কেউ বলতে পারবে যে ভেস্পারের ফুল ফর্ম কি? যে ভেস্পার, হ্যাঁ ভেস্পার মানে কি?
ভেসপার মানে হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এই যে আমাদের ভেসপার, ভেসপারের ফুল ফর্ম কি? ভেসপারের ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। আচ্ছা, একজন দাবি করেছে যে প্রশ্নটা ত্রুটিপূর্ণ। কি ত্রুটিপূর্ণ হচ্ছে যে আবির দাস, প্রশ্নটার মধ্যে কি ত্রুটি রয়েছে? প্রশ্নটা আমি আমার মতো লিখছি। প্রশ্নটা এখানে দেওয়া ছিল যেটা, যে আমাদের কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল পরমাণু ইলেকট্রন বিন্যস্ত হয় না? কোন নীতির ভিত্তিতে অরবিটাল পরমাণু, একটু ছিল প্রশ্নটা। কি ভুল পেয়েছো তুমি বলো, আমরা একটু ভুল জানি যে এখানে কি ভুল রয়েছে। অরবিটাল পরমাণু ইলেকট্রন বিন্যস্ত হয় না। কোথায় আবির দাস? আচ্ছা বলো তো, এই ভেসপার থিওরিটা কোথায় দেখা যায়? আমরা কেমিস্ট্রি কোন সেক্টরে এই ভেসপার থিওরিটা দেখতে পাবো? কেমিস্ট্রি কোন সেক্টরে আমরা এই ভেসপার থিওরিটা দেখতে পাবো? কোন জায়গায় আমরা দেখতে পাবো এই ভেসপার থিওরি? এটা দেখা যায় মূলত হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে। হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে যখন আমরা হচ্ছে কোণগুলো বলি যে এইটা অ্যামোনিয়া আমাদের এত কোণে রয়েছে, 107 ডিগ্রিতে রয়েছে, পানি আমাদের হচ্ছে 104.5 ডিগ্রিতে রয়েছে। তো এই যে যখন, আচ্ছা পাউলির বর্জন নীতি অনুযায়ী তো পরমাণুতে ইলেকট্রন বিন্যস্ত হয় না। আচ্ছা পাউলির বর্জন নীতি অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন বিন্যস্ত হয় না, বাট পাউলির বর্জন নীতিটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ নীতি, যেই ও নীতি অনুযায়ী আমরা জানি যে একটা পরমাণুতে কোনো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা সেম হতে পারে না। এই পাউলির বর্জন নীতি অনুযায়ী আমরা কি জানি, একটা পরমাণুর যে কোনো একটা পরমাণুর কোনো ইলেকট্রনের মানে দুইটা ইলেকট্রনের পরপর দুইটা বা যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা ইলেকট্রন সংখ্যা বা 4টা যে আমার কোয়ান্টাম সংখ্যা কখনো সেম হতে পারে না। এখন ধরো 4টা কোয়ান্টাম সংখ্যা সেম, পাউলির বর্জন নীতি তুমি পরমাণুর ক্ষেত্রে মানবা না, যাও বাদ দিয়ে দিছো, তুমি পাউলির বর্জন নীতি হচ্ছে পরমাণুর ক্ষেত্রে বাদ দিয়ে দিছো, তুমি হচ্ছে যে পাউলির বর্জন নীতি মানবা না। কারণ পাউলির বর্জন নীতি যদি তুমি না মানো তাইলে দেখা যাবে যে তোমার কি হবে, যে একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা সেম হয়ে গেল। 4টা কোয়ান্টাম সংখ্যা যদি সেম হয়ে যায় তাহলে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের উপর পতিত হবে, যে ইলেকট্রনের থাকার ঘর থাকবে না। যে px যে অরবিটাল আছে, px অরবিটাল মানে px যে উপশক্তি স্তর আছে, px উপশক্তি স্তরের মধ্যে দুইটা জায়গায় 4টা ইলেকট্রন হবে, বা একটা ইলেকট্রন আছে তার উপর গিয়ে আরেকটা পড়বে। সো হচ্ছে যে তুমি তো তাইলে পাউলির বর্জন নীতি যদি না মানে তাহলে তো পরমাণুর মধ্যে অনেক প্রবলেম দেখা যাবে, তাই না? আচ্ছা তাহলে তুমি ধরে নিলা যে ভাই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আউটবাউ নীতি মানে আর হুন্ডের নীতি মানে পাউলির বর্জন নীতি যাই হোক, ওইটা হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পাউলির বর্জন নীতি যায় না। আচ্ছা তোমার কথা যদি আমি মেনেও নিই, তাহলে এখানে যে 4টা অপশন আছে 4টা অপশনের মধ্যে তোমার বেস্ট অপশন চুজ করতে হবে। তোমার কাছে কি মনে হয় যে পাউলির বর্জন নীতি থেকে ভেসপার তত্ত্ব থেকে পাউলির বর্জন নীতি কোনোভাবে বেস্ট অপশন, বা এই ভেসপার তত্ত্ব থেকে পাউলির বর্জন নীতি বেস্ট অপশন, বা দুইটা দাগানো বেস্ট অপশন হবে? সবসময় আমার মনে রাখবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি অপশন দাগায় দিয়ে আসবা একটাই, ঠিক আছে? একটা অপশন দাগায় দিয়ে আসবা, এবং হচ্ছে যে সেখানে কোন অপশনে দাগাবে যেটা তোমার হচ্ছে বেস্ট অপশন মনে হবে, ঠিক আছে? আমরা মেডিকেলে ভর্তি, আমরা মানে এমবিবিএস লাইফে বা আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিই তখন আমাদের একটা কোশ্চেন প্যাটার্ন থাকে, সেটাকে আমরা বলা হয় এসবিএ মেথড। এসবিএ মানে হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। সেখানে অনেকগুলো অপশন থাকে যেগুলো কাছাকাছি অপশন পায়, আর সেখান থেকে বেস্ট অপশনটা চুজ করতে হয়, ঠিক আছে? সো এখানে বেস্ট অপশনটা চুজ করে নিবা। না কারো কথায় হাসার কিছু নেই, ব্যাপারটা হচ্ছে ইউ লাভ টু ক্রিটিসাইজ আদার, বাট ক্রিটিসাইজ করার কিছু নেই, যে কারো মনে যে কোনো প্রশ্ন থাকতে পারে। আবার হচ্ছে প্রশ্ন থাকা ভুল কিছু না, লাইভ করছি কমেন্ট করছি তো প্রশ্ন করার জন্য, তাই না? সো আমরা হচ্ছে সকলের কথাকে, সকলের চিন্তা ভাবনাকে সম্মান দিতে শিখি। কারণ ব্যাপারটা হচ্ছে তুমি যখন আরেকজনকে সম্মান দিবে তখন আরেকজন তোমাকে সম্মান দিবে। যদিও পৃথিবীতে এই জিনিসটা এখন খাটে না, এখন দেখি যত স্টুডেন্টদের সাথে সম্মান দিয়ে কথা বলি স্টুডেন্টরা অসম্মান করার মতো এবং অসম্মান করেই কথাবার্তা বলে। তা যাই হোক, নিজের পক্ষ থেকে যতটুকু, নিজের পক্ষ থেকে হচ্ছে যে সবসময় চেষ্টা করবে যে অন্যকে সম্মান করার, অন্যের চিন্তা ভাবনা, অন্যের মতামতকে সম্মান করার। আরেকটা জিনিস মনে রাখবে, পৃথিবীতে আসলে কোনো কিছুই ভুল না, সবকিছুই আসলে আপেক্ষিক ব্যাপার, তাই না? আজকে তোমার কাছে যেটা ভুল মনে হচ্ছে সেটা একটা প্রেক্ষাপটে হয়তো ভুল, পরবর্তীতে হয়তো সেটা সঠিকও হয়ে যেতে পারে, তাই না?
আমাদের চিন্তা ভাবনার কথা বলছিলাম। পরীক্ষার খাতায় ভুল সঠিক তো দিতে হবে, পরীক্ষা মানেই তো আমাদের এক্সামিনেশন, তাই না? এবার আসুন যে আমাদের হচ্ছে যে লাস্ট আজকের 5 নাম্বার প্রশ্ন, যে আমাদের হচ্ছে যে কোন প্রযুক্তিতে জাল নোট শনাক্তকরণে ব্যবহৃত হয়। তো জাল নোট শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়? জাল নোট শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? জাল নোট শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়? কোনটি ব্যবহৃত হয়? দেখো, আমরা জাল নোট শনাক্তকরণ করি খুব কমনলি আমাদের দেশে হচ্ছে যে আমরা জাল নোট শনাক্তকরণ করি, এবং আমাদের দেশে জাল নোট বলো, পাসপোর্ট বলো, এগুলো শনাক্তকরণের জন্য কোন রশ্মিটা আমাদের ব্যবহৃত হয়? আমাদের হচ্ছে অপশনে রয়েছে তোমার ইউভি রে আছে, তারপর আছে খতে আছে এনএমআর, নিউক্লিয়ার এনএমআর, এনএমআর এর ফুল ফর্ম তুমি আমাকে বলবা। সিতে আছে এমআরআই, তারপর আছে আমাদের ডিতে ঘতে আছে ডট পদ্ধতি। সেখান থেকে বোঝাই যাচ্ছে আমাদের রে দেওয়া আছে একটাই, মানে জাল নোট শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়? এই ইউভি রে যেটা আছে, ইউভি রেটা আমাদের জাল নোট শনাক্তকরণে ব্যবহৃত হয়। আলট্রাভায়োলেট রে যেটা আছে এটা আমাদের জাল নোট শনাক্তকরণে ব্যবহৃত হয়। আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে হচ্ছে টাকাগুলো দেওয়া হয়, বা বিদেশের যে কোনো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে টাকা পয়সা দেওয়া হয়, সেই কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা পয়সার মধ্যে একটা ফসফর নামক একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ থাকে, যেটার উপর লাইট মারলে অনুপ্রভা বা প্রতিপ্রভা, মোস্ট প্রবাবলি প্রতিপ্রভা সৃষ্টিকারী পদার্থ থাকে, সেটার উপর লাইট মারলে, ইউভি রে মারলে সেটা জ্বলজ্বল করে ওঠে। ঠিক আছে, এটা হচ্ছে জাল নোট শনাক্তকরণের একটা সিস্টেম। এখন হচ্ছে আমাদের জাল নোট, জাল পাসপোর্ট এই পদ্ধতি শনাক্ত করে। এখন তোমরা আমাকে বলো যে হচ্ছে যে এই আমাদের যে এনএমআর পদ্ধতি আছে তার ফুল ফর্ম কি, এমআরআই পদ্ধতির ফুল ফর্ম কি? এগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে কয়েকবার এসেছে। আমরা যখন দেখবে যে করব তখন আমাদের এটা আমরা কিন্তু পেয়ে যাব। এটা কি? এই এনএমআর মানে হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এখানে আমরা হচ্ছে কি, আমরা করি কি, চুম্বক ক্ষেত্রের প্রভাবগুলো ব্যবহার করে আমরা একটা ইমেজিং করি। বর্তমানে স্ট্যান্ডার্ড পদ্ধতিতে আমরা হচ্ছে যে পেশেন্টের সিটি স্ক্যান থেকে বেশি এমআরআই করতে দিই। যে আগে একটা সিটি স্ক্যানের যুগ ছিল যে অনেক সিটি স্ক্যান করা হতো, বাট সিটি স্ক্যানে যেহেতু আমাদের হচ্ছে যে সেখানে রেডিয়েশন আছে, সেজন্য কিন্তু আমরা এমআরআই করতে দিই। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে একজন ব্যক্তি হচ্ছে যে আমাদের তার হার্টে পেসমেকার লাগানো আছে। আচ্ছা, সি দেখে একজনের খারাপ লাগছে, যেখানে সি লিখেছে গ করে দিলাম। একজন ব্যক্তির হার্টে পেসমেকার লাগানো আছে, সেই ব্যক্তিকে এমআরআই করাতে পারবে কি পারবে না? একজন ব্যক্তির হচ্ছে হার্টে পেসমেকার লাগানো আছে, সে কি আমাদের এই এমআরআই করাতে পারবে কি পারবে না? তার ক্ষেত্রে আমরা কিন্তু এমআরআই করতে পারবো না, তার ক্ষেত্রে কিন্তু আমরা এমআরআই করতে পারবো না। আর হচ্ছে এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার। এনএমআর মানে কি? এনএমআর মানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, ঠিক আছে। এনএমআর কাদের মধ্যে আমরা দেখতে পাই? তোমরা বলতে পারবে যে এনএমআর দেখা যাওয়ার কিন্তু কিছু শর্ত আছে। সব পরমাণু, মানে ফার্স্টে আমরা যখন এমআরআই পড়াবো, আমার ব্যাচগুলোতে এমআরআই পড়ানো হয়নি এখনো, যখন এমআরআই পড়াবো তখন দেখবো যে তোমাদের এনএমআর আগে পড়িয়ে তারপর এমআরআই পড়াবো। এনএমআর এর শর্ত আছে, কাদের মধ্যে আমরা এনএমআর বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স দেখা যাবে। তার দুইটা শর্ত, একটা হচ্ছে তার মধ্যে বিজোড় প্রোটন বা নিউট্রন থাকতে হবে, বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকতে হবে। এমন পরমাণু যার মধ্যে বিজোড় প্রোটন বা বিজোড় নিউট্রন রয়েছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে আমাদের এই এনএমআর বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স দেখা যাবে। তাহলে আমাদের যে এনএমআর রয়েছে বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স রয়েছে, সেটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে দেখা যাবে? যে সকল পরমাণুর ক্ষেত্রে বিজোড় প্রোটন বা বিজোড় নিউট্রন রয়েছে। তা আমরা ভুল করি যেটা আমরা শুধু বিজোড় প্রোটন জানি না, বিজোড় নিউট্রন হলেও আমাদের নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স দেখা যাবে। আমি যদি তোমাদের হচ্ছে দুইটা পরমাণু দিয়ে আজ করি, একদম সহজ, যে দুইটা পরমাণু দিয়ে যদি আজ করি কোনটার মধ্যে এনএমআর দেখা যাবে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে কোনটার মধ্যে এনএমআর দেখা যাবে। সহজ জিনিস আমাদের পারতে হবে। আমরা কি হয়, আমরা যারা কঠিনের পেছনে বেশি দৌড়ে সহজ জিনিস কিন্তু ভুল করে দিয়ে আসি। তো অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার প্রথম শর্ত, সহজ জিনিস কখনো ভুল করা যাবে না। বলে এই দুইটার মধ্যে কি এনএমআর বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স দেখাবে। বিজোড় ইলেকট্রন তো নাই, আমি যতটুকু জানি এনএমআর এর মধ্যে বিজোড় ইলেকট্রন থাকতে হবে এরকম কোনো শর্ত নেই। প্রোটন বিজোড় থাকলে তো ইলেকট্রন বিজোড় অটোমেটিকই হবে, দুইটা শর্তের মধ্যে পালানোর প্রয়োজন পড়ে না। বিজোড় প্রোটন হলে তো ইলেকট্রন বিজোড় হবে। হাইড্রোজেন, এখানে আমাদের কে দেখাবে? আমাদের হাইড্রোজেন হচ্ছে যে আমাদের এই এনএমআর বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স দেখাবে। ডট মানে কি জানো? ডট থিওরি,
ডট মানে কি বলো? ডট, এই ডট পদ্ধতিতে কি করা হয়? এই যে ডট পদ্ধতি যে রয়েছে, ডট পদ্ধতি বলা আছে, এটার মানে কি? অনেকে দুই তিনজন বললাম, দেখলাম যে ডটের অর্থ বলেছো, কারণ যারা বলো নাই তারা আমাকে ডটের নাম বলো। ডটের নাম কি? আর যে বলেছো সে আমাকে বলো ডট পদ্ধতিতে আমাদের কি করা হয়, ডট পদ্ধতিতে আমরা কি করি বা কি দেখি আমরা ডট পদ্ধতিতে? ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি, ভেরি গুড, এক্সিলেন্ট, অসাধারণ। ডট মানে কি? ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি। এখানে আমরা মাথার খুলির কার্যকারিতা দেখি। এটা মেইনলি হচ্ছে যে আমাদের ব্রেইনের কার্যকারিতা, আমাদের বোনস যে রয়েছে, বোনস গুলার কার্যকারিতা দেখার জন্য আমরা এই ডট ব্যবহার করি। এটার নাম কি? ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি। ডিফিউজ অপটিক্যাল, এগুলার ফুল ফর্ম কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে, টোমোগ্রাফি। সেগুলোর ফুল ফর্ম পরীক্ষার মধ্যে ভুল করা যাবে না। এনএমআর, এমআরআই, এগুলার ফুল ফর্ম কয়েকবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছে। আমাদের খুলির ক্ষত স্থানগুলো নির্ণয় করার জন্য আমরা মেইনলিকে ব্যবহার করি। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের 6 নম্বর প্রশ্ন এখানেই আছে, যে আমি এই অপশনই রেখি 6 নম্বর প্রশ্ন তোমাদের বলবো, যে বলো যে কোনটা হচ্ছে মাথার ব্রেইন টিউমার বা মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে কোনটা ব্যবহার হয়। আমি যদি মস্তিষ্কের টিউমারের কথা বলি, আমাদের যে মস্তিষ্ক, এই মস্তিষ্কের যে আমাদের টিউমার রয়েছে, এই মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়? মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়? শনাক্তকরণে কোনটি ব্যবহৃত? আচ্ছা, আমি জাস্ট এতটুকুই লিখলাম। তো এখানে হচ্ছে আমাদের অপশনের মধ্যে একটু চেঞ্জ করেছে। আমার এনএমআর এর জায়গায় এখানে আইআর রে দিয়েছে, ডটের জায়গায় এখানে হচ্ছে তোমার রেডিও ওয়েভ দিয়েছে, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো যে কোনটা হচ্ছে শনাক্তকরণ। বানান ভুল লিখলে আবার একদম চলে আসবে, ভাইয়া বানান ভুল লিখেছেন কেন? এমআরআই ব্যবহৃত হবে, এমআরআই ব্যবহৃত হবে। আমাদের জীবনটা কেমন হয়ে গেছে জানো? তোমাকে যদি আমি বলি যে এই একটা গোল ডট, গোল, এর ভেতর কি আছে, তুমি দেখবা যে এর ভেতর ভাই কালো দাগ আছে, সেটা দেখবো। আর এই পুরো জায়গাটা যে খালি, আমরা সেটা দেখি না। যাই হোক, সো হচ্ছে যে আমাদের আজকের লাইভ এখানেই সমাপ্ত। সো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে বাকি অংশ নিয়ে আমরা লাইভ সমাধান করব। আর হচ্ছে তোমাদের কালকে ইউটিউব থেকে লাইভ হবে, যদি ইউটিউব আমাকে লাইভ করতে দেয়। যদি ইউটিউব আবার আমার সাথে দুষ্টামি করে লাইভ করতে না দেয়, তাহলে কি করার, এখান থেকেই নিতে হবে। আর গ্রুপ থেকে এখন আর লাইভ হবে না, লাইভগুলো সব আমাদের পেজ থেকে হবে। সো থ্যাংক ইউ অল যারা লাইভে যুক্ত ছিলে, যারা লাইভ শেয়ার করো, ভালো বাচ্চারা, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।